একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদেই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সাথে আমি গত কয়েকটি ক্লাসে তোমাদের বেসিক গ্রামারের উপরে কয়েকটি ক্লাস নিয়েছি। বিশেষ করে আমার লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি। তো আমি আসলে থিওরিটিক্যাল আলোচনা করেছি, কিন্তু আমি তোমাদেরকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কি না সেই ব্যাপারে পর্যাপ্ত প্র্যাকটিস বা এক্সারসাইজ করাতে পারিনি। তো আজকে আমরা একটা অনুশীলনমূলক ক্লাস করব। বিশেষ করে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের আমি কয়েকটি এক্সাম্পল দেব। তোমরা এখান থেকে খুঁজে বের করবা যে এই শব্দটা, আন্ডারলাইন করা শব্দটা কি জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আগে তোমরা গেস করো। তোমরা যদি মনে মনে তোমরা একটা খাতা নিয়ে বসতে পারো, তোমাদের বাসায় একটা খাতা নিয়ে বসতে পারো। তোমরা এই বোর্ডের লেখা বাক্যগুলো খাতা লিখতে পারো। লিখে তোমরা ভিডিও দেখার সময় নিজেরা আগে চেষ্টা করবে যে আমি এটা পারি কিনা। পরে আমার বলা আনসারের সঙ্গে মিলিয়ে নিবা। তারপর নিজেকে ইভ্যালুয়েট করবা যে তুমি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কতটা চিনতে পেরেছো। আমি আজকে 20-25টা বা 30টা বাক্য তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। তার আগে আমি একটু কথা বলে নিই। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল আমি তোমাদেরকে আগেই বলেছি, তারপরে একটু প্রাথমিক ধারণাটা আরেকবার দিয়ে নিই, রিপিট করতেছি। জিরান্ড হচ্ছে তোমরা জানো ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি। তো জিরান্ড হচ্ছে যদিও ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটি মূলত নাউনের কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটি মূলত অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। ওকে, তো এখন জিরান্ড চেনার কতগুলো উপায় আছে। যেমন আমরা জানবো যে জিরান্ড ভার্বের সাবজেক্ট রূপে কাজ করে, জিরান্ড ভার্বের অবজেক্ট রূপে কাজ করে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট রূপেও জিরান্ড ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে তোমার কম্পাউন্ড নাউন হিসাবে জিরান্ড ব্যবহৃত হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও জিরান্ড ব্যবহৃত হয়। এবং কিছু স্পেশাল ফ্রেজ আছে, যেমন তোমাদেরকে বলছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এই সমস্ত ফ্রেজের পরেও আইএনজিযুক্ত ভার্বটা হচ্ছে জিরান্ড। তাহলে এগুলো হচ্ছে জিরান্ড। অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কিন্তু এটি মূলত অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। আমরা প্রেজেন্ট পার্টিসিপল চিনব এইভাবে যে প্রেজেন্ট পার্টিসিপল কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, নাউন বা প্রোনাউনের অবস্থাকে নির্দেশ করে। তাহলে আমরা এইভাবে চিনব প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জন্য আরেকটি উপায় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রোগ্রেসিভ টেন্স গঠনে সাহায্য করে। প্রোগ্রেসিভ টেন্স মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গঠনে এটি সাহায্য করে। এ হচ্ছে মোটামুটি মানদণ্ড। তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে। এগুলো আমি আগের ক্লাসেও বলেছি। তোমরা প্রয়োজনে আগের ক্লাসটা আরেকবার ভালো করে দেখবে। তারপরে তোমরা এই ক্লাসটা দেখে তোমরা একটা নিজেকে মূল্যায়ন করতে পারো যে তুমি কতটুকু জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চিনতে পেরেছো। আসলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে। যারা ইংরেজি গ্রামারিয়ান তাদের মধ্যেও অনেক এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। এইটা তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে এটা ক্ল্যারিফাই করার জন্য। তো ওকে, আমরা শুরু করি। জিরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যেমন প্রথম বাক্যটা আছে রানিং ইন দিস গার্ডেন ইজ ফরবিডেন। এই বাগানে হাঁটাহাঁটি করা নিষেধ। তো আমরা জিরান্ড প্রথমে আমরা রানিং শব্দটা কি একটু তোমরা খেয়াল করো। আমি পরে আনসার বলে দিচ্ছি, আগে বাক্যগুলো আমি পড়ে দিই। হি প্রেফার্স রিডিং টু রাইটিং। সে লেখার চেয়েও পড়া বেশি পছন্দ করে। তারপরে 3 নম্বর বাক্যটা হচ্ছে দিস ইজ আ স্লিপিং বেড। এটা একটি ঘুমানোর বিছানা। তারপর হচ্ছে দিস ইজ আ স্লিপিং বেবি। হ্যাঁ, 4 নম্বর বাক্যটা হচ্ছে দিস ইজ আ স্লিপিং বেবি। এটা একটা ঘুমন্ত শিশু। আচ্ছা, 5 নম্বর হচ্ছে স্লিপিং মোর ইজ নট গুড। বেশি ঘুমানো ভালো না। তো 5টা বাক্য বললাম। এই 5টা বাক্যের এখন আমি আনসার বলি। তোমরা আগে নিজেরা নিশ্চয়ই ইতিমধ্যে লিখে ফেলছো। তারপর এখন তোমরা আমার সঙ্গে মিলাও। প্রথম বাক্য রানিং ইন দ্য গার্ডেন ইজ, ইন দিস গার্ডেন ইজ ফরবিড। এই বাগানে হাঁটা নিষেধ। এই বাক্যের রানিংটা হচ্ছে জিরান্ড। এখন আসো এটা কীভাবে জিরান্ড? ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড। এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে রানিং। হ্যাঁ, রানিং ইন দিস গার্ডেন ইজ ফরবিড। আমরা জানি ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড হয়, তাহলে এখানে রানিংটা হচ্ছে জিরান্ড। ওকে, আবার আসো হি প্রেফার্স রিডিং টু রাইটিং। সে লেখার চেয়েও পড়া বেশি পছন্দ করে। তাহলে কি থেকে কি, মানে কি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও কিন্তু জিরান্ড। জিরান্ড চেনার একটা উপায় হচ্ছে আমরা শুধু প্রশ্ন করবো কি, কি প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাউন, আর নাউনের মতো কাজ করলে সেটি হচ্ছে জিরান্ড।
তাহলে সে কি পছন্দ করে, তাহলে রিডিং অর রাইটিং, তাহলে রিডিং রাইটিং দুইটাই হচ্ছে কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সুতরাং রিডিং আর রাইটিং দুইটাই হচ্ছে জিরান্ড। ওকে, পরে আসো, দিস ইজ আ স্লিপিং বেড, এটি একটি ঘুমানোর বিছানা। তাহলে এখন খেয়াল করো, স্লিপিং বেড, এখানে বেড একটা শব্দ আছে যেটা নাউন, এর আগে আছে স্লিপিং। তাহলে স্লিপিং শব্দটা শোনো, যখন কোনো আইএনজি যুক্ত ভার্ব যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন এটি সহজেই বোঝা যায় এটা কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল। যখন কোনো আইএনজি যুক্ত ভার্ব কোনো নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসবে, যদি আইএনজি যুক্ত ভার্বটি নাউনের আগে বা পরে বসে ওই নাউনকেই মডিফাই করে, তাহলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের যে কাজটি সেটি যদি ওই নাউন দ্বারা সম্পাদিত হয় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ওই নাউন বা প্রোনাউন ভার্বের কাজটি সম্পাদন না করে তাহলে হবে জিরান্ড। এখন দেখো, দিস ইজ দ্য স্লিপিং বেড, এটি একটি ঘুমানোর বিছানা। এখানে বেড এটা হচ্ছে একটা নাউন। এখন আসো, ঘুমানোর যে কাজটি, বিছানা কিন্তু নিজে ঘুমায় না, বরং মানুষ বিছানাতে ঘুমায়। তার ঘুমানোর কাজটি সম্পাদিত হয় মানুষের দ্বারা। তার মানে বেড এখানে কোনো কাজ করছে না, বেড নিজে কিন্তু ঘুমাচ্ছে না। স্লিপিং ঘুমানোর যে কাজটি এটি বেড দ্বারা সম্পাদিত হয় না, বেড নিজে করে না, বরং বেডের উপরে আমরা ঘুমাই। সুতরাং যেহেতু এই স্লিপিং শব্দটা বেডকে মডিফাই করে না, সুতরাং এটা হচ্ছে জিরান্ড। আর যদি মডিফাই করতো তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা পরের বাক্য খেয়াল করো, দিস ইজ আ স্লিপিং বেবি, এটি একটি ঘুমান্ত শিশু। দেখো, এখানে ঘুমানোর কাজটি এই শিশুটি দ্বারা সম্পাদিত হয়, কারণ শিশুটি ঘুমাইতে পারে, বিছানা কিন্তু ঘুমাইতে পারে না। খেয়াল করো, স্লিপিং বেড, স্লিপিং বেবি। হ্যাঁ, একটা হচ্ছে ঘুমানোর বিছানা, আর একটা হচ্ছে স্লিপিং বেবি, ঘুমন্ত শিশু। হ্যাঁ, তাহলে এখন আসো, এখানকার স্লিপিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বেবি হচ্ছে নাউন। তার মানে স্লিপিং শব্দটা বেবিটাকে মডিফাই করছে, অর্থাৎ কেমন শিশু, অর্থ হচ্ছে ঘুমন্ত শিশু। তাহলে ঘুমন্ত, এই স্লিপিং শব্দটা বেবিকে মডিফাই করে, সুতরাং এখানকার স্লিপিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এর পূর্বের বাক্যে স্লিপিং বেডে, সেখানে স্লিপিং কিন্তু বেডকে মডিফাই করে না, অর্থাৎ বেড ঘুমাইতে পারে না, বেবি ঘুমাইতে পারে। ওকে, তাহলে দুটো স্লিপিং আমরা পেলাম। প্রথম স্লিপিংটা হচ্ছে জিরান্ড এবং পরের স্লিপিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমরা এখন পরেরটাতে যাই। স্লিপিং মোর ইজ নট গুড, বেশি ঘুমানো ভালো না। তাহলে এই বাক্যে খেয়াল করো, কি ভালো না, তাহলে কি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা জিরান্ড। তাহলে স্লিপিং এখানে জিরান্ড। তাছাড়া এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে, এখানে ভার্ব হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট রূপে, স্লিপিংটা হচ্ছে এখানে জিরান্ড। ওকে, আশা করি তোমরা এই পাঁচটা ভালোই পারছো। তোমাদের সঙ্গে আমার হয়তো বা অনেকটাই মিলে গেল। এরপরে আমি আরও 5টা বাক্য দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এরপরে আসো, দ্য ওল্ড ম্যান নিডস আ ওয়াকিং স্টিক। আচ্ছা, আমি পূর্ণ বাক্য লিখবো না, তোমরা কয়েকটা একটু খেয়াল করো। এই আশা করি এই শব্দগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। যেমন ওয়াকিং স্টিক, ধরো আমি একটা ফ্রেজ লিখলাম, পুরো বাক্য লিখলাম না, তাহলে এখানকার ওয়াকিংটা কি তোমরা একটু গেস করো। তারপরে আমি লিখলাম ধরো ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ, খাবার পানি, ড্রিঙ্কিং ওয়াটার। এই বাক্যের যদি বাক্য হোক বা ক্লজ হোক, এটা নিশ্চয়ই বাক্য আকারে ব্যবহৃত হবে। এখন বলো এই ড্রিঙ্কিংটা কি। আচ্ছা, তারপরে আসো তোমার, আমি যদি বলি ডাইনিং টেবল, ডাইনিং টেবল। আচ্ছা, এখানে ডাইনিংটা কি। 9 নম্বরে আসো, আমি যদি বলি রিডিং গ্লাস, আচ্ছা, এবার আসো 10 নাম্বার, রিডিং গ্লাস। এবার আসো ব্লুমিং রোজ, ব্লুমিং রোজ। আচ্ছা, ওকে, এই 5টা একটু খেয়াল করো। আমরা যেগুলো লিখলাম, ওয়াকিং স্টিক, ড্রিঙ্কিং ওয়াটার, ডাইনিং টেবল, রিডিং গ্লাস, ব্লুমিং রোজ, একটু খেয়াল করো। প্রথম এখানে দেখো স্টিক, এটা হচ্ছে নাউন, প্রত্যেকটা নাউন, স্টিক নাউন, ওয়াটার নাউন, টেবল নাউন, গ্লাস নাউন, রোজ নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি নাউনের পূর্বেই একটি আইএনজিযুক্ত ভার্ব আছে। এখন আসো, এই আইএনযুক্ত ভার্বটা কি জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেটি চেনার সহজ উপায় হচ্ছে, আমি আগেই বলে দিছি, যদি এই ভার্বের কাজটি নাউনটি দ্বারা সম্পাদিত হয় তাহলে মনে করতে হবে এটি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভার্বের কাজটি
নাউন দ্বারা সম্পাদিত না হয় তাহলে মনে করবে এটি জিরান্ড। এখন আসো ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক মানে হচ্ছে হাঁটার লাঠি। অর্থাৎ দেখো বৃদ্ধ মানুষরা হাঁটতে লাঠি ব্যবহার করে বা অসুস্থ মানুষ হাঁটতে লাঠি ব্যবহার করে। তার মানে লাঠি কিন্তু নিজে হাঁটে না, হাঁটে একজন মানুষ। সুতরাং এখানে হাঁটার যে কাজটি সেটি স্টিক দ্বারা সম্পাদিত হয় না, অর্থাৎ স্টিক নিজে হাঁটে না, বরং একজন মানুষ হাঁটে। তাহলে ওয়াকিং স্টিক, তার মানে এখানে ওয়াকিংটা হচ্ছে কি, ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান্ড। ওকে, অর্থাৎ ওয়াকিং স্টিক মানে আমরা এটাকে বলতে পারি স্টিক ফর ওয়াকিং। ওয়াকিং স্টিককে আমরা যদি ইলাবোরেট করি তাহলে কী দাঁড়াবে, স্টিক ফর ওয়াকিং, অর্থাৎ হাঁটার জন্য যে লাঠি। তাহলে আমি যদি স্টিক ফর ওয়াকিং বলি তার মানে এখানে ওয়াকিংয়ের আগে একটা প্রিপোজিশন যোগ হচ্ছে ফর। আমরা জানি প্রিপোজিশনের পরে যে আইনযুক্ত ভার্ব সেটি জিরান্ড, তার মানে এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান্ড। ওকে, পরেরটা আসো, একই অবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি। তো পানি তো নিজেকে নিজে পান করে না, পানি পান করে মানুষ। তাহলে এখানে একই অবস্থা, ড্রিঙ্কিং এটা হচ্ছে প্রেজেন্ট, সরি এটা হচ্ছে জিরান্ড। তারপর আসো ডাইনিং টেবল, মানুষ ডাইনিং টেবিলে বসে ডাইন করে, হ্যাঁ, সন্ধ্যার খাবার খায়, কিন্তু টেবিল তো নিজে কিছু খায় না। সুতরাং ডাইনিং টেবলে ডাইনের কাজটা কিন্তু টেবিল করে না, মানুষ সম্পাদন করে, টেবিল নিজে কোনো কাজ করে না। এবার আসো রিডিং গ্লাস, মানে হচ্ছে পড়ার গ্লাস, পড়ার জন্য যে গ্লাস, রিডিং গ্লাস। তো আমরা এখানে খেয়াল করছি যে গ্লাস কিন্তু নিজে পড়ে না, পড়ে একজন ব্যক্তি। তার মানে রিডিং গ্লাস, এটা এখানে রিডিং এই ভার্বের কাজটি গ্লাস দ্বারা সম্পাদিত হয় না, সুতরাং এই রিডিংটা হচ্ছে জিরান্ড। অর্থাৎ নাউন দ্বারা যদি ভার্বের কাজটি সম্পাদিত হয় তাহলে আমরা মনে করব এটি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউন দ্বারা সম্পাদিত না হয় তাহলে আমরা মনে করব এটি জিরান্ড। এবার আসো লাস্টেরটাতে চলে যায়, ব্লুমিং রোজ, অর্থ কি, ফুটন্ত গোলাপ, হ্যাঁ, প্রস্ফুটিত গোলাপ। তাহলে এখন আসো গোলাপ কিন্তু ফুটে, গোলাপ নিজেই ফুটে, তার মানে এখানে ব্লুমিং রোজের ব্লুমিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা কি বলেছি, যদি কোনো নাউনের আগে বা পরে আইএনজিযুক্ত ভার্ব থাকে এবং সেই আইএনযুক্ত ভার্বের কাজটি যদি নাউন দ্বারা সম্পাদিত হয় তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি সম্পাদিত না হয় তাহলে সেটি জিরান্ড। ওকে, ঠিক আছে, এরপরে আমরা আরও কয়েকটা দেখি। 11 নম্বর খেয়াল করো, দে আর ইউজ টু গেটিং আপ আর্লি। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম, দে আর ইউজ টু গেটিং আপ আর্লি, তারা ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। তাহলে এখানে গেটিংটা কি তোমরা একটু গেস করো, আমি পরে বলে দিচ্ছি। নেক্সট আমি পরে লিখতেছি, A barking dog seldom bites. A barking dog seldom bites, অর্থাৎ গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, অথবা আমরা বলতে পারি যত গর্জে তত বর্ষে না, এটা একটা প্রবাদ বাক্য। ওকে, এবার আরেকটা দেখো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এই বাক্যটা সম্ভবত আগেও বলেছিলাম, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটিও একটা প্রবাদ বাক্য, তার মানে যে সহে সে রহে। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা বাক্য লিখি, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, সে ইংরেজি বলায় দক্ষ। তাহলে এখানে স্পিকিং কি তোমরা একটু গেস করো। তারপরে আসো স্টপ টকিং, আমরা এরপরের বাক্য লিখলাম স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। তাহলে এই 5টা বাক্য তোমরা একটু খেয়াল করো। এখন প্রথম বাক্য আসে দে আর ইউজ টু গেটিং আপ আর্লি। আমি তোমাদেরকে বলছিলাম কিছু স্পেশাল ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলোর পরে যে আইনযুক্ত ভার্ব সেটি জিরান্ড। তাহলে এখানে আর ইউজ টু, এখানে আর বলতে টু বি ভার্বকে বোঝানো হচ্ছে, বি ইউজ টু, তার মানে এখানে গেটিংটা হচ্ছে জিরান্ড। এবার আসো বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে এই বাক্যে খেয়াল করো, ডগ হচ্ছে নাউন, নাউনের পূর্বে ব্যবহৃত বার্কিং, তার মানে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করতে পারে। তাহলে ঘেউ ঘেউ করার যে কাজটি সেটি কুকুর দ্বারা সম্পাদিত হয়, তার মানে নাউন কাজটি করে। তাহলে নাউন যদি কাজটি করে তাহলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এখানে বার্কিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হ্যাঁ, গড়ানো পাথরে শ্যাওলা জন্মে না, তার মানে স্টোন কিন্তু নাউন, আর স্টোনের আগে ব্যবহৃত আইনযুক্ত ভার্ব হচ্ছে রোলিং।
তাহলে এখানে রোলিং হচ্ছে গড়ানো, আর স্টোন গড়াতে পারে, সুতরাং এই বাক্যের রোলিং যে গড়ানোর কাজটি সেটি নাউন দ্বারা সম্পাদিত, স্টোন দ্বারা সম্পাদিত হয়, সুতরাং এটাও প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, সে ইংরেজি বলায় দক্ষ। তাহলে এই বাক্যে খেয়াল করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ একটা নাউন, ইংরেজি একটি ভাষা, এটা একটা নাউন, আর স্পিকিং হচ্ছে আইনযুক্ত ভার্ব। এখন আসলে সে ইংরেজি বলায় দক্ষ, তো ইংরেজি তো নিজে নিজে বলে না, ইংরেজি একটি ভাষা, ভাষা কিন্তু নিজেকে বলে না, ইংরেজি ভাষা ব্যবহৃত হয় মানুষের দ্বারা। হ্যাঁ, সুতরাং এখানে যেহেতু ইংলিশ হচ্ছে নাউন, আর নাউনের আগে আইনযুক্ত ভার্ব, কিন্তু এই স্পিকিং এর কাজটি ইংলিশ দ্বারা সম্পাদিত হয় না, ব্যক্তি দ্বারা সম্পাদিত হয়। যদি এই নাউন দ্বারা এই ভার্বের কাজটি সম্পাদিত হতো তাহলে আমরা মনে করতাম প্রেজেন্ট পার্টিসিপল। এখানে যেহেতু হচ্ছে না, তাহলে এই স্পিকিংটা হচ্ছে জিরান্ড। তাছাড়া আমরা জানি প্রিপোজিশনের পরে যে আইনযুক্ত ভার্ব সেটা জিরান্ড। তার মানে অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আইনযুক্ত স্পিকিং, এটি হচ্ছে একটা জিরান্ড। এরপরেরটা হচ্ছে স্টপ টকিং, কথা বলা থামাও। তাহলে কি থামাও, কি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও জিরান্ড। তাহলে এখানে ওয়াকিংটা হচ্ছে একটি জিরান্ড। ওকে, এবার আসো আমরা আরও কিছু ভার্ব দেখি, তোমরা বলবা এটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, 16 নম্বর বাক্য খেয়াল করো, হি ইজ সুইমিং, সে সাঁতার কাটছে, ইন দ্য সুইমিং পুল। ওকে, এই বাক্যটা সম্ভবত আমি আগের ক্লাসে দিয়েছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, হি ইজ সুইমিং ইন দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলে সাঁতার কাটছে। আচ্ছা, এরপরে লেখো বিং অনেস্ট, সৎ হয়ে, ইউ ক্যান ডিজার্ভ ইট। ওকে, এখানে বিংটা কি তোমরা একটু ভাবো। তারপরে দেখো সিং ইজ বিলিভিং, সিং ইজ বিলিভিং, তাহলে এখানে সিংটা কি আর বিলিভিংটা কি। এবার আসো আমাদের 19 নম্বর বাক্য, বাই ইটিং রাইস উই গেট কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ওকে, তারপরে আসো আমাদের পরের বাক্য, ইউ ক্যান নট বি ফিট, ইউ ক্যান্ট বি ফিট উইদাউট টেকিং এক্সারসাইজ রেগুলারলি। ওকে, তাহলে এবার আসো আমাদের এই 5টা বাক্য খেয়াল করো। প্রথম বাক্যটা হচ্ছে হি ইজ সুইমিং ইন দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলে সাঁতার কাটছে। তাহলে এই বাক্যের প্রথম আসো হি ইজ সুইমিং, এই অংশের যে সুইমিং এটি প্রোগ্রেসিভ টেন্স গঠনে সহায়তা করে। আমরা জানি যে আইনযুক্ত ভার্বটি প্রোগ্রেসিভ টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে, সেটাকে আমরা বলবো, যেটা প্রোগ্রেসিভ টেন্স গঠনে সহায়তা করে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রোগ্রেসিভ টেন্স গঠনে যাহা সহায়তা করে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই বাক্যের এই হি ইজ সুইমিং ইন দ্য সুইমিং পুল, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত আইনযুক্ত ভার্বটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো ইন দ্য সুইমিং পুল, সুইমিং পুল মানে হচ্ছে সাঁতারের যে জলাশয়। তাহলে সুইমিং পুলে খেয়াল করো, সুইমিং পুল, এখানে পুলটা হচ্ছে নাউন। এখন আসো সুইমিংয়ের কাজটি, সাঁতার কাটার যে কাজটি সেটি কিন্তু ইয়ে দ্বারা সম্পাদিত হয় না, সাঁতার কাটার কাজটি পুল দ্বারা সম্পাদিত হয় না। সুতরাং এখানকার সুইমিংটা হচ্ছে জিরান্ড, কারণ সাঁতার কাটার কাজটি সুইমিং দ্বারা পুল দ্বারা সম্পাদিত হয় না। তাহলে পুল হচ্ছে নাউন, কারণ পুলে মানুষ সাঁতার কাটে, পুল নিজে কিন্তু সাঁতার কাটে না। সুতরাং সুইমিংটা হচ্ছে জিরান্ড। তাহলে প্রথম সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পরের সুইমিংটা হচ্ছে জিরান্ড। ওকে, এবার আসো বিং অনেস্ট ইউ ক্যান ডিজার্ভ ইট, সৎ হয়ে তুমি এটা আশা করতে পারো। তাহলে এখানে খেয়াল করো বিং অনেস্ট, তবে এখানে বিংয়ের আগে অনেক সময় কিন্তু আমরা জানি প্রিপোজিশন, এরপরে যে আইনযুক্ত ভার্ব সেটি হচ্ছে জিরান্ড। তাহলে এখানে বিংয়ের আগে একটা প্রিপোজিশন উজ্জ্ব আছে, অনেক সময় প্রিপোজিশন উজ্জ্ব থাকে।
তাহলে বাই বিং অনেস্ট ইউ ক্যান ডিজার্ভ ইট, সৎ হয়ে তুমি এটি আশা করতে পারো। তাহলে এই বাক্যে ব্যবহৃত যে বিং, এটি হচ্ছে জিরান্ড, এখানে বাই প্লাস জিরান্ড। ওকে, এবার আসো 18 নম্বর বাক্য, সিং ইজ বিলিভিং, দেখাই হচ্ছে বিশ্বাস করা। তাহলে এই বাক্যে সিং ইজ বিলিভিং, এখানে সিং এটাও জিরান্ড, বিলিভিং এটাও জিরান্ড। কীভাবে জিরান্ড? প্রথম সিং হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে, এখানে ভার্ব হচ্ছে ইজ, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, আর এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে সিং, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে সিং। সুতরাং এটা এখানে সিংটা হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ড। আবার পরে আসো বিলিভিংও জিরান্ড, তবে এটা কীভাবে জিরান্ড? ভার্বের অবজেক্ট রূপে জিরান্ড। ওকে, এবার আসো বাই ইটিং রাইস উই গেট কার্বোহাইড্রেট, হ্যাঁ, ভাত খেয়ে আমরা শর্করা পাই। তাহলে এখানে সোজা হিসাব বাই প্লাস জিরান্ড, বাই একটা প্রিপোজিশনের পরে যে আইনযুক্ত ভার্ব সেটি হচ্ছে জিরান্ড। তাহলে বাই ইটিং রাইস উই গেট কার্বোহাইড্রেট, এখানে ইটিংটা হচ্ছে জিরান্ড। এবার আসো ইউ কান্ট বি ফিট উইদাউট টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করা ছাড়া তুমি সুস্থ থাকতে পারবে না। তাহলে এখানে টেকিং, এটা আগে উইদাউট হচ্ছে প্রিপোজিশন, তাহলে উইদাউট একটা প্রিপোজিশনের পরে যে আইনযুক্ত ভার্ব সেটা জিরান্ড। ওকে, তাহলে আমরা মোটামুটি আজকে 20টা বাক্য প্র্যাকটিস করলাম। আর এখন আসো আমাদের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, এটি মোটামুটি আশা করি তোমরা ভালো ধারণা পেয়েছো। তোমরা এটার জন্য আরও বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবে। এখন আসো আমি তোমাদেরকে এরপর আমাদের আরও যে পার্টিসিপল 3টা তোমরা জানো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমি তোমাদেরকে এখন পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো। প্রথমে আসো আমরা প্রেজেন্ট পার্টিসিপল তো শিখলাম, জিরান্ডও শিখলাম। এখন আসো পাস্ট পার্টিসিপল। আমরা বলেছি যে পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন এবার আসো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, খেয়াল করো, ভার্বের শেষে যখন টি, ইডি, ডি, এন, ইএন, এন, ই এসব যুক্ত হয় এবং সেটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপল কাকে বলে? কোনো ভার্বের শেষে যদি টি, ইডি, ডি, এন, ইএন, এন, ই এসব যুক্ত হয় এবং সেটি যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তবে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন টি দিয়ে যদি একটা উদাহরণ দেই, ধরো একটা ভার্ব বললাম লার্ন, তাহলে লার্নের পাস্ট পার্টিসিপল কী হবে? লার্নড। এখন আসো, ধরো আমি একটা ভার্ব বললাম লুক, হ্যাঁ, লুকের সাথে যুক্ত করলাম ইডি, তাহলে এটা পাস্ট পার্টিসিপল। এবার আসো ডি, হ্যাঁ, ধরো আমি একটা ভার্ব বললাম লাইক, তাহলে লাইকের সাথে আমার ইডি যুক্ত করার দরকার নেই, শুধু ডি যোগ করলেই হবে। এবার আসো এন যুক্ত করে একটা পাস্ট পার্টিসিপল বানাও। যেমন ধরো সির সাথে যুক্ত করলাম এন, তাহলে সিন, এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল। ওকে, এবার আসো ইএন যুক্ত করলে কি হয়? যেমন ধরো আমি বললাম ইটের সাথে যুক্ত করলাম ইটেন, তাহলে এটা পাস্ট পার্টিসিপল। এবার আসো এন ই, তাহলে আমি গোর সাথে এন ই, গন, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমি একটা করে উদাহরণ দিলাম, তবে তোমরা এই জাতীয়গুলা আশা করি বুঝতে পারছো যে ভার্বের শেষে যখন টি, ইডি, ডি, এন, ইএন, এন, ই ইত্যাদি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে, তবে সেটি পাস্ট পার্টিসিপল। তবে এর ব্যতিক্রমও আছে, যেমন ধরো এইগুলা ছাড়াও কিন্তু পাস্ট পার্টিসিপল হতে পারে। যেমন আমি একটা ভার্ব যদি বলি সিক অর্থ তোমরা জানো খোঁজা বা অন্বেষণ করা। সিকের পাস্ট টেন্স কি? সর্ট, SOUGST। আবার পাস্ট পার্টিসিপলও সর্ট, SOUGST। ওকে, তাহলে আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে আইডিয়া পেলাম, অর্থাৎ ভার্বের এটা থার্ড ফর্ম। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম। এবার আসো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কাকে বলে? যখন হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকে। হ্যাভিং এর পরে যখন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তখন দুইটাকে আমরা একসাথে বলি পারফেক্ট পার্টিসিপল। পিপি বলতে এখানে পারফেক্ট পার্টিসিপলকে বোঝানো হয়েছে। ওকে, যেমন আমি যদি বলি হ্যাভিং তারপরে বললাম ডান, তাহলে এটি একটি পারফেক্ট পার্টিসিপল। শুধু ডান পাস্ট পার্টিসিপল, হ্যাভিং ডান পুরোটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন আসলে আমি যদি বলি হ্যাভিং ইটেন, তাহলে শুধু ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের থার্ড ফর্ম। আর হ্যাভিং ইটেন পুরোটা হচ্ছে একসঙ্গে পারফেক্ট পার্টিসিপল। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমরা মোটামুটি ভার্ব পড়লাম, এই
যে কয়টা ক্লাস নিলাম এই কয়টা ক্লাসে আমরা ভার্বের ক্লাসিফিকেশন মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। তো আমরা পরের ক্লাসে আরেক বেসিক গ্রামারের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।